জাতি গঠনে যারা কাজ করেছে এখানে আমাদের যে বাসানী সাহেব, আমাদের যে একে কী নাম, শেখ মুজিবুর রহমান সাহেব, শেখ মুজিবুর রহমান সাহেব এই কয়েক মাস আগেই আমরা আব্বাজান বলতে একদম দাম চড়েছে আমাদের। এখন তাকে আমরা কী করছি না, স্মরণই করছি না। এই বলি কনস্টিটিউশন সম্বন্ধে আমরা বলছি যে না, আমরা কনস্টিটিউশন বাইরেই যাব না। তো কোথায় ছবি তো নাই, এখানে কোথাও ছবি নাই। Constitution demands that there should be a portrait of the father of the nation. কই সেই ছবি? আপনি ওই যে ওয়ালের ভিতরে থেকে আপনি বলছেন যে কনস্টিটিউশন হাত একদম কি অক্ষরে বানবো। কনস্টিটিউশন মানলে তো আপনার ছবি থাকতো, এখানে ছবি নয়। মানে আপনি স্মরণ করেন না, তাকে ইউজ করেন, নেতাগুলোকে আপনি ইউজ করেন, সম্মান করেন না, স্মরণ করেন না। আমি স্মরণ করছি যে কারণ আমি ওই সংসদ কি নাম কনস্টিটিউশনের বাইরে যাব না। কারণ কনস্টিটিউশনে আপনার এই যে একটা বক্তৃতা আছে, এটা আপনার কি আছে, আপনার অ্যাপেন্ডিক্সের মধ্যে বক্তৃতা দিয়েছে যে কত 3 মার্চ, এবং এটা এমন একটা বক্তৃতা যেটা কিন্তু আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত বক্তৃতা। এই বক্তৃতা আপনার আরেক কত যুগ পরে হয়তো কোনো কেউ দিতে পারবে না। আমাদের বাঙালির কণ্ঠস্বরী নেই, তাই না? সেই বক্তৃতা এখন বাজে না, খুবই ভালো বাজে না। আপনি আপনারটা বাজান, হ্যাঁ আপনারটা বাজবেন, আপনারটা তো দেখি না বাজেন, বাজার মতো বক্তৃতা নাই তো। ইউ হ্যাভ নো সিমিলার স্পিচ, বাজাবেন কি? আচ্ছা, তো আমরা এটাও স্মরণ করছি যে উনি না হলে আমাদের এই যে স্বাধীনতাটা আমরা পাইতাম না। তার বাসানী সাহেব বা এগুলি আমরা স্মরণ করছি। আমার মনে হচ্ছে কয়েক বছর আগে 1966-এ আমি গিয়েছিলাম একটা মিটিংয়ে পাকিস্তানে, লাহোরে। তো সেখানে আসার আগে আমার খেয়াল হলো যে পত্রিকায় দেখলাম যে এখানে একটা মেমোরিয়াল করছে আমাদের যত নেতা, সব নেতাদের, পাকিস্তান যারা সৃষ্টি করছে সেই নেতাদের একটা মেমোরিয়াল করছে। এখানে একটা মেমোরিয়াল, সব নাম আছে আমাদের নেতাদের। তো আমার ইচ্ছা হলো যে একটা দেখে যাই যে আমাদের নেতাগুলোর নাম ঠিক দিছে কি না। অনেক খুঁজে আমরা ঘুরতে পাই না। তারপরে দেখা গেল এই মেমোরিয়াল বলে কিছু নাই এখানে। একজন বলল যে আপনারা তো এইখানে দেখলাম অনেক ঘুরছেন, আসলে ঘটনাটা কী করছেন আমাকে বুঝিয়ে বলেন। তো আমরা বললাম যে এই যে মেমোরিয়াল জাতীয় এরকম করছে যে সব নেতাদের, যারা দোজ হু বিল্ড পাকিস্তান বা রেসপন্সিবল ফর ক্রিয়েশন অফ পাকিস্তান, তাদের স্মৃতির জন্য একটা টাওয়ার করছে আর কি, যেন এটা হলঘর করবে আর কি করছে। এটা কোথায় আমরা খুঁজছি ওটা? ও ইউ মিন ইয়াদগার এ পাকিস্তান, ইয়াদগার মেমোরিয়াল, পাকিস্তান মেমোরিয়াল। আচ্ছা, তো দেখাই দিল যে আপনি তো এই তো পাশেই। তো দেখলাম সেখানে গিয়ে যে মাশাল্লাহ আমাদের তমিজউদ্দিন সাহেব, হ্যাঁ, তারপরে সিরিয়ালি যাতে শেখের একদম প্রথম নাম হচ্ছে ফজলুল হক সাহেবের, প্রথম নাম ফজলুল হক, যে তার সিরিয়ালি মঞ্চে সিনিয়র হিসাবে ফজলুল হক সাহেব, কারণ সবার সিনিয়র, তাই না? কাদের মেয়েদের সিনিয়র। কাদের মেয়েরা যখন রাজনীতি করেন নাই তখন তিনি রাজনীতি করেন। আচ্ছা, তো দেখলাম ইয়াদ করছে এরা। তো আমাদের তো কোনো এখানে কোনো ইয়াদগারে বাংলাদেশ তো বলে কিছু হয় নাই মনে হয়, হয়েছে? মনে হয় না, হওয়া উচিত। এবং এই যে নামগুলি বলছি, এই নামগুলি রাখা উচিত এটা। আচ্ছা, আর তারপরে একটা কথা বলি, ওই যে ফজলুল হক সাহেব, উনি কোনো বক্তৃতা দিতে গল্প করতে পারতেন এইভাবে, খুব ইনস্ট্রাকটিভ কিন্তু গল্পগুলি। এই গল্পগুলির মধ্যে একটা গল্প এখন বলি, আপনারা যদি আমাকে আর পারমিশন দেন। গল্পটা হচ্ছে, বলবো? গল্পটা হচ্ছে যে একটা লোক, তার নাম মজিদ চুর বা এরকম, সে চুরি করে আর কি, চুরি করে, এবং তার চুরি করতে করতে তার পরিবারের ব্যবসা দিয়ে পেশা এটা করে। তার মৃত্যুর সময় তার ছেলেকে ডাকলো যে বাবা, আমি তো জানো তো কী করে তোমাদেরকে বরণ পোষণ করেছি, এটা পেশা খুব ঘৃণিত পেশা, এমন কিছু করিও আমার মৃত্যুর পরে যাতে আমাকে খুব ভালো বলে লোকে, যে মজিদ তো খুব ভালো ছিল। তো সে মারা গেল, এবং মজিদের ছেলে, সে দেখলো কি করা যায়, বাবাকে যে একটু মানুষ ভালো বলবে, কি করা যায়। তো সে অনেক কিছু করে চিন্তা করতে পাইল না। তারপরে দেখা গেল তাকে আর বেশি দেখা যায় না, কিন্তু একটা নিউজ আরম্ভ হলো যে কোনো বাড়িতে যেখানে নতুন কবরের মানুষ লাশ দাফন করছে, সেই যে বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। সে ওর নাম, তার বাপের নাম ছিল কাপড় চূড়া।
চূড়া এবং কাফন চূড়া দুটোই দাম ছিল। হ্যাঁ, কাফন চূড়া, মসজিদ কাফন চূড়া। তো কাফন চূড়া ছিল, চিন্তা করে দেখছে যে যদি শুধু কাফন চুরি করি আমি, তাহলে তো বাপের সমস্ত সমান হইলাম, কিছু হইল না, বাপের নাম হবে না। তো শুধু কাফনও চুরি করি, আর যেই বাড়ি কাফন হয়েছে ওই বাড়িতে আগুন দিয়ে আসে। তো মানুষ খুব বেশি দিন গেল না, বলাবলি আরম্ভ করলো যে মসজিদ তো অনেক ভালো ছিল, হ্যাঁ, এই কি আসছে রে, তাই না, এই কি আসছে রে। তা গল্পটা বলা এই জন্যে যে কিছুদিন আগে আমরা একটা সরকারকে আমাদের ছেলেরা, তাই না, অনেক রক্ত দিয়ে এখানে তাড়াইছে বলেই আমরা এখনও কথা বলতে পারছি, তাই না। এরা বা করছে যে না, ওইটা গেলে এটা আমাদের দেশে একটা সংস্কার হবে, আমরা একটা খোলা বাতাসে আমরা মুক্তির স্বাদ নেব। আমরা এই জন্যে এরা জান দিছে এবং আমাদেরকে একটা সুযোগ করে দিছে। কিন্তু যে সরকার আমরা বসাইছি এখন, এ সরকার তাদের এটা মনে হয় ম্যানিফেস্টোতে আছে যে আমরা এমন কিছু করব যাতে আমাদের আগে সরকারকে মানুষ বাহবা দেয়। আমাদেরকে কাফন চূড়া বলবে না, বলবে কাফন চূড়া এবং আগুন দেওয়া। তো তেমন একটা আগুন দিয়েছে আমাদের এই যে জুডিশিয়ারির উপরে, জ্বালাই দিয়েছে ঘরটা আর কি। দুইটা ঘর করা হয়েছিল, যে একটা কি নিয়োগ করবে, জজরা নিয়োগ করতে একজন করবে না, একটা টিমে বসে করবে, একটা বোর্ড। আর করছিল এটা যে এটাতে কাজ করবে, এটা সেক্রেটারি তো দরকার, একটা কি সচিবালয় বলে, সচিবালয় প্রয়োজন। এই সচিবালয়টা দিতে হবে, দুইটাই এটা আদেশের বলে দুটো আইন করে দিল। তো আমরা বললাম যে এই আইনটা যারা করছে এটা আমাদের দীর্ঘদিনের একটা চাওয়া, এটা এখানে রূপ দিছে। তো চাওয়াটা কি, আমাদের 1954 যখন যুক্তফ্রন্ট যখন ইলেকশন করবে তখন তারা একটা ম্যানিফেস্টো করলো, কয়েকটা 21 দফা দিল। 21 দফার মধ্যে একটা দফা ছিল যে আমরা জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ এবং লেজিসলেচার থেকে মুক্ত করে দেব, মানে সেপারেট করে দেবো যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে। 21 দফার একটা দফা আপনার খুলে দেখেন সাংবাদিক ভাইরা, যে দেখবেন যে দেয়ার ওয়াজ এ স্পেসিফিক দফা যে আমরা জুডিশিয়ারিকে আলাদা মুক্ত করব। তো সে তো জুডিশিয়ারি তো মুক্ত হলো না, তাদেরকে কাজ করতে দিল না যুক্তফ্রন্টকে। তারা আবার 1993 না কি করে দিল, সেন্ট্রাল গভর্নমেন্টের ইয়েতে নিয়ে গেল আবার আমাদের বাংলাদেশকে, ইলেকটেড গভর্নমেন্টকে কাজ করতে দেয় নাই। তো সেই যে কাজ হলো না, বাংলাদেশ যখন হলো, আমি সংক্ষেপ করলাম, ইতিহাস অনেক লম্বা। বাংলাদেশ যখন করলো, কনস্টিটিউশন যারা করবে তারা দেখলো যে না, আমাদের তো একটা অপূর্ণ আশা রয়ে গেছে, এটা করতে হবে। জুডিশিয়ারিকে স্বাধীন না করতে পারলে এই কোনো দেশ ভালো চলতে পারে না। মানুষ যখন দুঃখ পায় তখন একটা কোর্টে যাবে, তো একটা জায়গায় যাবে, শেষ আশ্রয় থাকবে একটা জুডিশিয়ারি বিচার ব্যবস্থা, সেটা রাখতে হবে। তারা একটা আর্টিকেল দিল, আর্টিকেল নাম হচ্ছে আর্টিকেল 22, 22 ধারায় বললো যে আমরা জুডিশিয়ারিকে এক্সিকিউটিভ এবং আইনসভা থেকে আমরা সেপারেট করব, স্বাধীন করব আর কি, তাদের ইনফ্লুয়েন্সে যাতে না হয় এই জন্যে আমরা ব্যবস্থা করব। সেইভাবেই এটা রাখা হলো। তো সেটা রাখার পরে দেখা গেল যে এটা অর্নামেন্ট হিসেবেই থাকলো দীর্ঘদিন, 94 পর্যন্ত কেউ কিছু করলো না। 94-এর এসে একজন ভদ্রলোক, উনি মাজদার হোসেন, উনি একটা কেস করলেন। তাদের কিছু পার্সোনাল গ্রিভেন্স ছিল, প্লাস উনি চ্যালেঞ্জ করলেন একটা আইনকে, যে এই আইনটা কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক এবং কনস্টিটিউশনাল স্পিরিট মানা হচ্ছে না। এই বিভিন্ন রিলিফ চাইয়ে উনি এটা রিট করলেন। তো সেই রিটে যখন হিয়ারিং হয় তখন আমি অলরেডি বেঞ্চে চলে গেছি, আমি রিট বেঞ্চেই বসি, আরেকটা বেঞ্চে বসি। আই ওয়াজ ওয়াচিং যে এটা কীভাবে কী হয়, আমরা তো ইন্টারেস্টেড যে স্বাধীন হোক। খুব বিরাট একটা রায় দেওয়া হলো এবং মোটামুটি যা আমরা চাইলাম তাই দেওয়া হলো, হাইকোর্ট থেকে সবই দেওয়া হলো। সেই রায়টা গেল, তার গভর্নমেন্ট অ্যাপিল করলো, মোটামুটি সেপারেট হয়ে গেল আর কি। ওই দিন থেকেই সেপারেট করার জন্য যা দরকার ওই রায়টা কিন্তু সব ছিল। ওই রায় যিনি দিলেন এরপরের থেকে এম এম হক, মুজাম্মল হক সাহেব, আমি পরের মাস থেকে ওনার সাথে বসলাম। তো উনি অনেক কাহিনী বললেন যে এই রায় দিতে তার কী কষ্ট হয়েছে, হ্যাঁ, কত কষ্ট হয়েছে। তারপরে আমাকে বললেন যে আমি তো তোমাকে কষ্ট দিয়েছি, কিছু জিনিস আমি নিয়েছি, আমার সাহায্য নিয়েছি। এইটা কিন্তু অ্যাপিলেট ডিভিশনে তো কী করবে না করবে জানি না, দেখি কী করে। এটা অ্যাপিলেট ডিভিশনে গেল,
এপিলেট ডিভিশনে এটা কেউ শুনতে চায় না, যে এটা তো ঝামেলা হবে। শেষ পর্যন্ত এটা গেল যখন চিফ জাস্টিস আপনার মোস্তফা কামাল সাহেব যখন চিফ জাস্টিস, উনার ওইখানে গেলেন। উনার আর মাত্র সময় ছিল মনে হয় 3 মাস না 3-4 মাস এরকম, 6 মাস ছিল টোটাল। হ্যাঁ 6 মাস, কিন্তু যখন এটা গেল রেজিস্ট্রি আসলো তখন মাত্র 3 মাস বা 2 মাস। তো উনি বললেন আমি আর এইটা করবো না, আমার শরীর তো খারাপ, আর এটা পরে যারা করে করুক, এটা আমি করব না। আমরা কয়েকজন জাজ গেলাম ওনার কাছে, গিয়ে বললাম যে এইটা তো আমাদের অনেক কষ্টের একটা ফসল, এই গাছটা আপনি অন্তত আপনি ছাড়া এরকম কেউ করতে পারবে না, এরকম আর সেকেন্ড জাজ আমাদের হয়তো আরও কত বছরে হবে না, ওনার যে ক্যালিবারের জাজ আর হবে না। সুতরাং এটাই সুযোগ। এটা মাহমুদুল আমিন সাহেব ছিলেন তখন খুব বকেল ওই ব্যাপারে। তো উনি বললেন যে আপনি আজ থেকে আপনাকে আমরা ছুটি দিলাম, আমরা জাজরা আপনার বাসা খরচ করে দেব, বাসার খরচটা করলে, এটা কথার কথা আর কি। কিন্তু আল্লাহ আস্তে এই জাজমেন্টটা আপনি দিয়ে যাবেন এবং শুনানি শেষ করে যাবেন। তো উনি একদম খুব লজ্জা পেয়ে গেলেন আর কি, যে আমি আমার ব্যক্তিগত দিকটাই দেখছি। উনি খুব একটা ছোট্ট করে বললেন মাহমুদুল আমিন সাহেব, যে আপনি আপনার সুখটা দেখলেন আর আমাদের কষ্টটা দেখবেন না, আপনি আরাম করে করে চলে যাবেন, কিছুই রাখবেন না এখানে, কিছু রাখে যান অন্তত একটা। আর এখন থেকে আপনি তপস্যা হবে এই জাজমেন্টটা দেওয়া, এই জাজমেন্ট আর কিচ্ছু না, কোনো কেস করবেন না আপনি। তো এই জাজমেন্টটা দেওয়া হলো, সেই জাজমেন্টটা হলো আপনার মাহদার হোসেনের ভার্সেস বাংলাদেশ। এই জাজমেন্টে 12টা ডাইরেকশন দেওয়া হলো, 12টা ডাইরেকশন দেওয়া হলো যে তোমরা এইভাবে এই করো, এই করে আলাদা ইয়ে করতে হবে, পে কমিশন করো, তারপরে আরও কি সেপারেট ইয়ে করো, এটা কি না জুডিশিয়ারি না, যে না কমিশন, যেটা ইলেকশন অ্যাপয়েন্টমেন্টের জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশন করতে হবে। এইরকম করতে এইরকম করো, জুডিশিয়াল সার্ভিস করলো, পেশ কমিশন করলো, পেশ কমিশন এখন আর কাজ করে না। আমি যখন ছিলাম বারবার এটা আমরা টাইম দিয়েছি, কোনো উপায় নাই, কিচ্ছু করবে না। তো অ্যাটর্নি জেনারেলকে তাকে বকাতো যে কোনো লাভ তো নাই, গভর্নমেন্ট করে না, কী করবো, আমরা ওই টাইম দিই আর কি, যে এটা এদের সময় করবে না, আর এইরকম করে আর করলোই না। তারপরে এখন যখন এই যে সরকারটা আসছিল, এই সরকারটা যে কিছু ভয়ানক কাজ করে গেছে, খারাপ কাজ করে গেছে, তাই না? শেষের দিকে এসে ওই যে একটা ট্রেডের করে দিল, মানুষ যে অবাক, তুমি যাওয়ার সময় এরকম করবা কেন? এটা একে খুশি করার জন্য বাণিজ্য চুক্তি নাকি এটা করে দিল, মানুষ তো অবাক বলে, এটা চলে যাচ্ছে, এটা আবার কেন করলো? এটা মুরব্বীকে খুশি করার জন্য এটা আমাদের উপরে চাপাই দিয়ে গেলো, এটা ভালো কাজ করলো না। আমরা তো আশা করে আনলাম যে তোমরা এটা মানুষে আনলাম, তাই না? আরেক একটা কাজ করে দিল, যে 2টা বর্জ্য পদার্থ আমাদেরকে আমার উপর চালিয়ে দিল। একটা হচ্ছে এই যে হোম মিনিস্টার, আর একটা হচ্ছে আমাদের এই যে ওইটার দিকে আমাদের কোনো প্রশ্ন নাই, আমাদের উপর চাপাই দিল একটা হাফ বেকড একটা জিনিসকে, যে কোনো আইন কানুন জানে না, কিছুই জানে না, তাকে দেওয়া হইলো ল মিনিস্টার করে দেওয়া হইলো, তাই না? এটা কাজ করলো। সে কিন্তু অ্যাটর্নি জেনারেল ছিল এর আগে। এই খারাপটা কাজটা, এটা ওদের দোষ না, আমরা ওদেরকে চাইয়া বললো তোমাদের 2টো জিনিস আমরা নিব, একটা নিব খালিলুর রহমান কিন্তু খুব এফিসিয়েন্ট অফিসার, আমাদের নাম টাম নেওয়ার নাম নেওয়ার দরকার নাই। তো সে করলো, তো যাই হোক, এগুলি না করলেই পারতেন উনি। এরা তো বেস্টেড পিপুল, ওই গভর্নমেন্টকেই সেপ আউট করবে আগেরটা, যারা দোষ করেছে তারা পার্ট অফ দ্যাট গভর্নমেন্ট। এরা এই গভর্নমেন্টে আনবে, এটা নিয়মও নাই, এটা নিয়মও আইনে নাই, কিন্তু তোমরা এটা করছো, এটাই তো সমর্থন করবো এখানে। তো সেরা করে দিয়ে আমাদের এই যে আজকে যেখানে বসতে হচ্ছে, এইরকম একটা কাজ করছে এরা। কাজটা হলো এই যে আইনটা হলো, যে আইনটা করে তারা আমাদের ওই অর্জন করলো, যে আমরা এখান থেকে গভর্নমেন্টের মুখাপেক্ষী নই, এটা আলাদা সচিবালয় হলো, আলাদা আপনার অ্যাপয়েন্টমেন্টের একটা ব্যবস্থা হলো। হ্যাঁ, তো এই অধ্যাদেশটা হঠাৎ করে শোনা গেল এটা বাতিল হয়ে গেল। তো বাতিল হওয়ার পরে এই তো অবস্থা। এই আমরা আপনাদের কাছে নালিশ করার মতো, নালিশ করে কোথায় করে? নালিশ তো করে মালিকের কাছে, পাবলিকের কাছে। ওই আমরা পাবলিকের কাছে নালিশ করতে আসছি যে আমরা এটা যে অর্জন করলাম 72 বছর পরে, এটাকে তারা অন্যায়ভাবে এটা
এটা জুলুম করলো, বাতিল করে দিল, আপনারা এর ব্যবস্থা করেন। আপনারা শুনেন আমাদের কেন করলো, কী জন্য করলো। আপনারাই মালিক। আপনারাই মালিক, আপনারাই এই দেশ সৃষ্টি করছেন, নাহলে হতো না। আচ্ছা, সুতরাং আপনাদের জন্য একজন আমাকে বললো এই বই নিচ্ছেন কেন, বলে আমি হাইয়েস্ট কোর্টে যাচ্ছি, হাইয়েস্ট কোর্টে যাচ্ছি, এবং তার আমি তো ওই কোর্টে আর গলতি করতে পারবো না, কারণ ওই কোর্টে আমি যেহেতু হাইয়েস্ট কোর্টে আমি ছিলাম, একদম কী নাম অ্যাক্টিং চিফ জাস্টিস হিসাবে ওই মাঝের চেয়ারটায় বসে গেছি একবার, আর আমি প্র্যাকটিস করতে পারবো না, সুতরাং বসতে পারবো না তো। আর এই সুতরাং জনগণের কাছে যদি আমার কোনো লজ্জা নাই, কারণ এটাই হচ্ছে নিয়ম, জনগণই হচ্ছে হাইয়েস্ট কোর্ট। হাইয়েস্ট কোর্ট, তারপর আপনি বললেন যে আপনি বললে তো মানে প্রমাণ কী? প্রমাণ হচ্ছে আপনার সব দেশে তো একটা মহাকাব্য আছে, আপনার গ্রিকদের একটা মহাকাব্য আছে দুটো, একটা ইলিয়ড আর একটা ওডিসি। ইলিয়ডে একটা এই বিচার বিভাগ সম্বন্ধে, একটা বিচার সম্বন্ধে কীভাবে বিচার এই সময় হইতো একটা এপিসোড আছে এখানে। তো ওইটা হচ্ছে ওই বইয়ে মনে হয় 333 একটা যেটা আছে পেঙ্গুইন আপনার দেখবেন, পেঙ্গুইন ইয়ের আপনার ইলিয়ড, পেঙ্গুইন ইলিয়ডে আপনারা দেখবেন সাংবাদিকরা কিন্তু লার্নেড, আপনাদেরকে লয়ারদেরকে বলা হয় লার্নেড, আর সাংবাদিকরা লার্নেড আসলে বলা হয় না, কিন্তু সাংবাদিকরাই জাতিকে শেখায় আর লয়াররা জাজদেরকে শেখায়। এই জন্য দুইটাই লার্নেড না হলে শেখাবে কী করে? সুতরাং আপনাদের উচিত এইগুলি খবর টবর নেওয়া, যে এই যে কী নাম এটার বললাম, ইলিয়ড। তো ইলিয়ডের যে বর্ণনা দিল সেখানে একটা আসলে কেসটা হচ্ছে ব্লাড মানির কেস, এবং এটা কে পাবে না পাবে এটা বিচার হবে। এই মাঝখানে একটা বেঞ্চ রাখছে, এখানে এই গোল্ডের এটা কয়েকটা ইয়ে রাখছে আর কি, এটা যে বেস্ট জাজমেন্ট যে দেবে তাকে দেবে, আর চতুর্দিকে পাবলিক, আর সেখানে একজন করে, সেখানে আমাদের এই সিস্টেম না বিচারের, কিন্তু ওই যে এক্সপার্ট যে সেই জাজ এবং সে আইন জানে, তাকে আনা হচ্ছে যে তুমি একদম বলো কেন, কাকে দেওয়া হবে, কী জন্য দেওয়া হবে। মানুষ শুনলো, আরেকজন বলল, এরকম বলে যাচ্ছে। এই যে যাওয়ার প্রসেসটাকে যে হাততালি খুব বেশি পায় ওই তাকেই এটা দেওয়া হবে, এবং তার রায়টাকে মেনে নেওয়া হলো। এইটাই বিচার, যে এক্সপার্টদের মধ্যে যে সবচেয়ে বেশি হাততালি পাইল তার রায়টাকেই জনগণ গ্রহণ করলো। সুতরাং আলটিমেট জাজমেন্ট হচ্ছে পাবলিক দিল, তাই না? সারা আসছে মনে হয়, ওয়েলকাম। সুতরাং পাবলিক হচ্ছে, জনসাধারণ হচ্ছে দেশের মালিক, তো শুধু মালিকই নয়, দে আর দি বেস্ট জাজ। কোন জাজমেন্ট আমার জনগণের উপকারে আসছে আর কোনটা খুব লার্নেড কিন্তু কোনো উপকারে আসছে না আমাদের মানুষ, জনগণ বুঝে কোন জাজটা ভালো করছে, কোনটা ঘুষ খায়, কোন না অন্যরা জানুক না জানুক, পাবলিক জানে। আর আপনারা তো জানেনি, একদম হাড়ির খবর জানেন সাংবাদিকরা, কোন জাজের বাড়িতে কীরকম বাজার হয় তাও জানে, কত টাকার বাজার হয়, হ্যাঁ, কার বাজার হয়, এটা তার ছেলে কোথায় পড়ে, কোন স্কুলে পড়ে, বেতন কত পায়, আর কোন স্কুলে বেতন কত দেয়, হ্যাঁ, তাই না? তো এগুলি আপনারা জানেন সবচেয়ে বেশি। সুতরাং এরা আপনারাই জাজ, সবচেয়ে বড় জাজ হচ্ছেন আপনারা, জনসাধারণের রিপ্রেজেন্টেটিভ, এবং আপনারা জনসাধারণের কাছে এটা পৌঁছে দেবেন। এই জন্যই আমরা এই বইটা নিয়ে আসছি, যেটা কোনো বই, আর 2 নম্বর হচ্ছে যে অনেক কিছু লেখা হয় না, আমরা এখানে ইয়ে করতে পারি, আর কিছু দুষ্কৃতি থাকে বই তাও বলতে পারি এখানে। সুতরাং আমাদের দুঃখটা হচ্ছে এই যে দুটো আইনকে বাতিল করে দেওয়া। একটা আইনটাকে কী জন্য বাতিল করলে আমাদের ক্ষতিটা কী হলো, যে জুডিশিয়ারি আবার আগে যেভাবে ছিল, যে প্রশাসনের একটা পকেটের মধ্যে ছিল, আবার সেইভাবে চলে গেল। তার ইচ্ছা হইলে তার যদি ড্রাইভারকে যদি জাজ করে দেয়, আর যদি অথবা তার ইচ্ছা হলো যে একটা এক্স কনভিক্টে দিয়ে দিল, একজন দেওয়া হয়েছিল যে মার্ডার কেসের আসামি, মার্ডার কেসের কনভিক্টেড, সে পরে শাস্তি মনে হয় রদ হয়েছে বা কী হয়েছে, ওই তার আসামিকে জাজ করে দেওয়া হয়েছে। তো এইরকম করতে যাতে আবার তারাও পারে, এই জন্যই সুযোগটা করছে, যে আমরা নিজের মতো অ্যাপয়েন্টমেন্ট দিতে না পারলাম, তাইলে 15 বছর পরে আর পাওয়ারে গিয়ে কী লাভ হবে। তো সেই জন্যে আমাদের দুঃখ হচ্ছে যে আমরা আবার পরাধীন একটা জুডিশিয়ারিকে পাবো কি না, স্বাধীন বিচার বিভাগ। তো স্বাধীন বিচার বিভাগ আপনি পাইতে হলে বিচার বিভাগ তো
সরকারেরই একটা অংশ, তাই না? 3টা অর্গানের একটা অংশ হচ্ছে বিচার বিভাগ। তো এখন যদি অন্য দুটার ভালো না হয় বা পুরো সরকারটাই যদি ভালো না হয়, তাহলে আপনার বিচার বিভাগ ভালো হবে না, কারণ আপনি তো আকাশ থেকে পড়বেন না। আসল কথা হচ্ছে বিচার বিভাগ স্বাধীন করতে হলে আপনার কী প্রয়োজন? বিচার বিভাগ মানে কি? আপনার মনে করেন যে জুডিশিয়ারিটা দুটো জিনিসের সমন্বয়। একটা হচ্ছে জুডিশিয়ারিতে হবে বার থাকবে আর একটা বেঞ্চ থাকবে। বার অ্যান্ড বেঞ্চ মিলে হচ্ছে আপনার কোর্ট। এখন যদি বার যদি না স্বাধীন হয়, বার যদি না লার্নেড হয়, তাহলে আপনার জজ সাহেব তো ইনফরমেশন পাইলেন না, ভালো বই পাইলেন না, ভালো বুদ্ধি পাইলেন না, জাজমেন্টটা খুব দুর্বল হয়। তো বলা হয় দেয়ার ক্যানট বি এ বেড জাজমেন্ট আনলেস দের ইজ এ বেড লইয়ার। ভালো হলেও তো তাই বলবে। তো অনেক সময় ভালো জাজ আর লইয়ার দরকার হয় না। যদি আমার পাশে বসা যিনি মঈনুল ইসলাম চৌধুরী উনি থাকেন, উনি বলবেন যে হ্যাঁ আপনি যে আর্গুমেন্ট করলেন আমি এটা ভুলে যাওয়ার পরে জাজমেন্ট দেবো। বলে কেন? বলে আপনি যে বস্তু সব বলছেন এটা আমার মাথায় থাকলে ভালো জাজমেন্ট দিতে পারবো না। বুঝলেন কথাটা? যে এমন আর্গুমেন্ট করে যে তার ক্লায়েন্টের 12টা বাজিয়ে দিছে, উনি তো এটা জাজমেন্ট দেবেন না। তো উনি বলেন যে আপনার আর্গুমেন্টটা বলেই তারপরে দেব জাজমেন্টটা। তো সেই অবস্থায় যদি আপনার বার না স্বাধীন হয়, স্বাধীন প্রথম শর্ত আমাদের এখানে দুর্ভাগ্যক্রমে বার হয়েছে পরাধীন। কীভাবে পরাধীন হয়েছে? এখানে আমি আশা করছিলাম তো এখানে বারের প্রেসিডেন্ট থাকবে, তাই না? অলরেডি 2-3টা মিটিং তারা হয়তো করা উচিত ছিল, করে নাই। অন্তত আমাদের এই মিটিংয়ে আসবে বারের প্রেসিডেন্ট, কারণ সবচেয়ে ভুক্তভোগী কে? বারই তো। কারণ তাদের উপকারের জন্য এই আইনগুলি করা হয়েছে। বার থেকে তো জাজ হয়, তাই না? বেশি তো জাজ হাইকোর্টের সাথে বার থেকে হয়। তো যদি তাদের যদি উপযুক্ত অ্যাপয়েন্টমেন্ট না হয়, তাহলে তো জুডিশিয়ারি পালন হবে না। সুতরাং মোস্ট এফেক্টেড পার্সন হচ্ছে বারের প্রেসিডেন্ট। বারের প্রেসিডেন্ট কিন্তু আমি দেখছি না এখানে আসে নাই। তারা আলাদা করতেও পারবে না, কারণ দেখা যাবে তারা যে পার্টি এখানে আসবে সেই পার্টিরই আপনার চামচা হয়ে যায়। এখানে হয় বিএনপি আসলে বিএনপির প্রেসিডেন্ট হয়, অথবা যদি আওয়ামী লীগ আসে তাহলে আওয়ামী লীগের প্রেসিডেন্ট হবে। এই হওয়াতে কী হয়েছে, বারটা দুর্বল হয়ে গেছে। তো বারটা দুর্বল হওয়াতে তারা সাহস পেয়েছে, এটা বাতিল করে দিয়েছে। তারপরে দেখা যায়, আমি আশা করছিলাম এখানে এসে দেখব, কাকে দেখব? আমাদের যে এক্স চিফ জাস্টিসকে দেখব। কী জন্যে? কারণ উনি অনেক চেষ্টা করে এই আইন দুটি করছিলেন। উনি আইন করছেন যে সুতরাং তো তার চাইল্ড অফ দি এক্স চিফ জাস্টিস। আমি ভাবছিলাম যে উনি তো আর যে সেই তো চিফ জাস্টিস না, হি ইজ দ্য গ্র্যান্ডসান অফ লেট লেমেন্টেড কি আমাদের জাস্টিস ইব্রাহিম সাহেব। তো ইব্রাহিম সাহেবের তো তারিফ আপনারা জানেন যে উনি হি রিফিউজ টু সাইন 1962 কনস্টিটিউশন বিকজ ইট ওয়াজ নট, দি প্রিফেস ওয়াজ ইনসার্টেড উইদাউট হিজ পারমিশন। এবং উনি বললেন যে এটা কে লেখলো, আইবুখানের দিয়ে এটা কে লেখাইলো? ওই যে তাদের সেক্রেটারি আছে তো ল ডিপার্টমেন্টে, সেক্রেটারি লেখাই দিছে যে উনি লিখে দিয়ে একটা বলছেন এটা একদম প্রথম পথে থাকবে যে আই ফিল্ড মার্শাল আইয়ুব খান গিভ ইউ দিস কনস্টিটিউশন। তো উনি বললেন যে এটা প্রথম তো তোমরা আমার পারমিশন ছাড়া লিখছো। আর 2 নম্বর হচ্ছে এটা যদি লেখো, তুমি যদি দেও একটা কনস্টিটিউশন, এটা আর কনস্টিটিউশন থাকে না। কনস্টিটিউশন হবে, ল্যাঙ্গুয়েজটা হবে উই দি পিপল অফ পাকিস্তান গিভ আওয়ার সেলফ দিস কনস্টিটিউশন, তাই তো? তো এই জন্যে উনি ওইখানে সেন্ট্রাল ল মিনিস্টার ছিলেন, ফেলে দিয়ে চলে আসলেন এইখানে। ওইখানে আবার তিনি ভাইস চ্যান্সেলরও ছিলেন ঢাকা ইউনিভার্সিটির। তো উনি ওই যে হাবিবুর রহমানের কি একটা রিপোর্ট দিল, একটা কী রিপোর্ট ছিল ওইখানে, এই শিক্ষা কমিশন রিপোর্ট, হাবিবুর রহমান এতে নিয়ে খুব আন্দোলন করছে। ওইখানে আমরাও আন্দোলনে আছি ওই যে এইগুলির আন্দোলনের সাথে। একদিন উনি এসে একটা মিটিং করলেন, আমার মনে হয় যে আগের রেল স্টেশন ছিল এখানে, কী যেন এটা ফুলবাড়িয়া, এর আশেপাশে একটা মাঠ ছিল, কোথায় যেন বড় মাঠ, মনে নাই এখন আর। বিরাট মাঠে উনি বক্তৃতা করবেন, আমরা শুনে সবাই গেলাম হল থেকে। আমি ফজলুল হলে থাকি, আমার জন্য দাঁড়িয়েছিল। তো সবাই যখন গেল, গিয়ে দেখি উনি আসছেন মিটিংয়ে, উনি বক্তৃতা দিবেন। বক্তৃতা দিতে একটা কথা বললেন যে দেখো, আমরা সব সময় বলতে স্টুডেন্টদেরকে যে তোমাদের হচ্ছে পড়াশোনা করাই, রাজনীতি নয়, পড়াশোনা করাই তোমাদের একমাত্র কাজ, ডোন্ট মেডল ইন পলিটিক্স বলে আসছি সবসময়। আজকে কিন্তু আমি এটা সাসপেন্ড করলাম।
আমার ঘরে যখন আগুন লেগে গেছে তখন আমি তোমাদেরকে ঘরের ভিতরে এই যে বই নিয়ে বসে থাকো এটা বলতে পারি না, তোমাদেরকে মাঠে নামার বরং বলতে পারি যে ঘরকে পানি দিয়ে রক্ষা করো। সুতরাং আমার ধারণা ছিল এখন উনি এসে এখানে বলবেন আপনাদেরকে যে এই আমাদের ঘরটাতে আগুন দিয়ে জ্বালাই দিছে, আপনাদের কি করে আবার করা যায়, আপনার সাহায্য করুন। না, ওনাকে দেখছি না, তাই না? উনি আবার আমার সাথে 2 বছর বসছেন, আমার এখানে এডিশন করে প্রথম অ্যাপয়েন্টমেন্ট দেয় আজ। আমরা ওনাদেরকে একটু ডাকি নাই, ওনাদের দোষ না। ওকে, তাই আচ্ছা, যাই হোক, উনি রবাহত হয়ে আসা উচিত ছিল, যাই হোক, তো আসেন নাই। তো না আসার পরে এখন ওই যে আমার মতো একজন মূর্খ মানুষকে দেওয়া হচ্ছে এখানে কথা, এই সম্বন্ধে কথা বলার জন্য। এই আইন দুটি হলো, আইন দুটি কিন্তু নতুন বিষয় কিছুই নেই। এটা এরা সব দেশে এবং চিরন্তন আইন। জুডিশিয়ারি হবে সুপ্রিম, এটা 3টার অগ্রাণের মধ্যে এটাই হবে অভিভাবক, এটা হবে গার্জিয়ান অফ দি কনস্টিটিউশন। এটাকে যদি একটা প্লায়েন্ট না কি বলেন আপনি, প্লায়েন্ট জুডিশিয়ারি, হ্যাঁ, প্লায়েন্ট জুডিশিয়ারি আপনি করতে চান, তাইলে এইরকম আইন, নতুন আইন আপনারা করবেন, অনুগত বিচার বিভাগ, অনুগত বিচার। আর না হলে এই আইনটা যদি খারাপ হয়, আপনি এটাকে অ্যাক্ট অফ পার্লামেন্ট করেন প্রথম, তারপরে অ্যামেন্ডমেন্ট করবেন, আপনার টুটার্ড আছে, তাই না? ইউ মেক ইট এ ল পাস, সিম্পল মেজরিটিতে হয়, এটা আইন করবেন, কিন্তু অ্যামেন্ডমেন্ট করছেন না আপনি, তাই না? সুতরাং আপনার যদি বোনাফাইডই থাকতো তাহলে আপনাকে এটাকে একটা পার্লামেন্ট করতেন, পরে সংশোধন করতে এটাকে ঠিক ভালো করবেন, তা করেন নাই। এটা যে করা উচিত কি উচিত না, এটা সেটেল ম্যাটার, এটা ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে, কিন্তু তারা শুনল না। এখন আপনাদের এটাকে কি করণীয়, আমাদের কি পরিণাম হবে, এটার সম্বন্ধে আমরা আলোচনা করবেন। আমি আর এই যে বইটই আনছিলাম এইখানে একটা বই আছে, এটার নাম হচ্ছে ওই যে আপনাদের পার্লামেন্টে একটা, আমি সংক্ষিপ্ত 5 মিনিট বলি, 5 মিনিট লাগবে না, 5 মিনিট না 3 মিনিট, আচ্ছা, আমার মহিন্দ্র সাহেব বলছে 3 মিনিট, হ্যাঁ, তাদের বলতে শিখতে হবে। এটা হচ্ছে আমাদের যে ল মিনিস্টার, উনি হাউসে বলছেন যে আমরা অ্যাডভাইস দিচ্ছেন মেম্বার অফ দি অনারেবল মেম্বার্স অফ দি পার্লামেন্টকে, যে তোমরা বইটই পড়ো, বইটই না পড়লে তো পার্লামেন্টে যে 3টা বই পড়ো, একটা বই পড়ো হবস, আরেকটা হচ্ছে লবস, আর একটা হচ্ছে রুশো। তো হবস হচ্ছে ঠিক আছে, হবস ভালো, হবস করলে খুব ভালো হবে। আগের যে কী নাম আমাদের ল মিনিস্টার, উনি খুব ভালো হবস জানতেন এবং হবস পড়াইছেন আগে হাসিনাকে। হবস বলছে কি, যে হবস হচ্ছে যে সে এমন একটা মনার্ক হবে বা রুলার হবে যে হবে অমনিপটেন্ট, আর সে হবে আইনের ঊর্ধ্বে। সুতরাং হবস পড়লে তো সেইভাবে হবে। তো উনি বলছেন হবস পড়ো, এবং তখন প্রাইম মিনিস্টার কিন্তু বসাস তার এখানে। পার্লামেন্টের এটিকেট হচ্ছে কোনো মেম্বার বা কোনো মিনিস্টার অন্যান্য মেম্বারকে ডাইরেক্টলি কিছু বলবে না, হি মাস্ট স্পিক থ্রু দি স্পিকার। তো সে ডাইরেক্টলি সবাইকে বলছে, এবং ইনক্লুডিং দি প্রাইম মিনিস্টার, এই বই পড়ো, মানে আমি পড়ছি, আমার হয়ে গেছে পড়া, আপনারা পড়েন নাই তো ধরে নিচ্ছে যে পড়েন নাই, এবং বলছে আপনি পড়েন হবস, এই পড়ল হবস। লবস বলে কোনো পদার্থ নাই, উনি মিন করছে যে লবস পড়তে কোনো পদার্থ নাই, এমনি বলছে 30 বছর নাকি উনি আইন শিখছে এখানে, তারপরে উনি ওই শেষ হয়েছে। যাই হোক, না ওইটা বলি, এটা হচ্ছে পদার্থ নাই। আর যে আসে তার নাম হচ্ছে ওই যে জন লকের এই যে আপনার ট্রিটাইজ অফ দি 2 গভর্নমেন্ট, যেটা সেকেন্ড গভর্নমেন্টেরই বলছে এই কথাটা। একটু বলি আমি, যে এইটা বলছে যে যদি কোনো নির্যাতক বা এরকম সরকার হয়, আর সে যদি আপনাদের উপরে জুলুমবাজ হয়, তাহলে ইট ইজ ইয়োর ডিউটি টু ডিসলজ হিম। আর তার বদলে আপনি যে সিস্টেমটা চান, সেই সিস্টেমটা আপনার চালু করাটা আপনার হচ্ছে ডিউটি, দুইটাই আপনার ডিউটি টু অল্টার অ্যান্ড রিপ্লেস ইট উইথ এ সুইটেবল ফ্রেন্ডলি সিস্টেম। সুতরাং এটা হচ্ছে ওনার কথা, এটা পড়লে খুব ভালো হইতো, উনি এটাকে পান নাই আর কি, পাইছেন যাকে ওই যে অপ্রিপোর্টেন্ট করবে। আর রুশো আপনাদের জন্য অপ্রিপোর্টেন্ট এই জন্য নয়, তো উনি বলছেন যে পাবলিক অপিনিয়ন, যেটা পাবলিক উইলটা কালেকটিভ উইল হয়, এটা গডের সমান। তো আমরা তো ওইভাবে মানতে পারি না, আমরা গড কোনো অপিনিয়নকে গড মানবো না, যেখানে খারাপ দেখবে আমরা ওইটাকে আমরা অ্যামেন্ডমেন্ট করবো। অ্যামেন্ডমেন্ট করে বলেই আপনার বিভিন্ন কনস্টিটিউশন চলে আসে। আমেরিকান কনস্টিটিউশনে কোনো
জিন্দা আছে এই জন্যে যারা যখনই সমাজে কোনো প্রবলেম হয় ওইটাকে অ্যাকোমোডেট করতে পারে। সুতরাং আমরা রুশোও মানি না, আমরা মানি এটাকে মানি, তাই না? এবং এটা মেনেই আমেরিকান কনস্টিটিউশন হয়েছে, আমেরিকান যে জুডিশিয়াল সিস্টেমটা এর মধ্যে দাঁড় করে আছে। এবং এটা আমরা মানছি না বলেই, কেউই মানছে না এ বলেই আমাদের এই অসুবিধাটা হচ্ছে। এ থেকে বেরিয়ে আসতে হলে আমাদের এটা নিতে হবে। আর হচ্ছে যে তার একটা ধারণা, এটা বলে ফেলি শেষ, জি, ঠিক আছে। যে কনস্টিটিউশনে কিছু না, যেটা নাই এটা আমরা আর করবো না, ওতের ব্যাপারটা কনস্টিটিউশনে নাই। আর বাকি যেগুলি নাই এটা আমরা করবো না, মেনে আসছি কনস্টিটিউশন তো মানলে আর এই তো গভর্নমেন্টটা তো হয় না, তাই না? এই যে ইন্টারিম গভর্নমেন্টের কোনো প্রভিশন কনস্টিটিউশন ছিল না। এই যে অ্যাটর্নি জেনারেল, এই অ্যাটর্নি বুদ্ধি দিচ্ছে ওদেরকে যে 106 করেন, 106 দিয়ে একটা রেফারেন্স করলে এটা লিগ্যাল হয়ে যাবে। 106 তো বুঝেও নাই। 106-এর উপরে দুটো জাজমেন্ট হয়েছে এখানে আমাদের সুপ্রিম কোর্টে। একটা ফর্চুনেটলি আমার একটা সৌভাগ্য হয়েছে সেকেন্ড জাজমেন্টটা দেওয়ার, আর ফার্স্ট জাজমেন্টটা এই যে ভিডিওর কিলিং নাকি, আর ফার্স্টটা দিয়েছেন আফজল সাহেব, ওই যে কন্টিনিউয়াস হরতাল হইতো ওটার উপরে। সুতরাং আমি একটু জানি যে এটার তার ইয়েটা কী, পারপাসটা কী। সুতরাং এটা যে হি মিসগাইডেড দি গভর্নমেন্ট, ডান্ডি গভর্নমেন্ট, এবং 106 এটা বলছে। তখন আমাদেরকে দেখা যখন হলো তখন আমরা বললাম যে এটা 106 হবে না, এটা হচ্ছে যে এই যে গভর্নমেন্ট যেটা বললো যে পিপুল ইজ পাওয়ার, ওই যে তার সভরেন পাওয়ার দিয়েই চালাতে হবে আপনার গভর্নমেন্ট এবং সব কাজ। তাই এই কাজটা হচ্ছে আপনার যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার অফ দি পিপুল, এটা ফিরে পেয়েছেন আপনি রিভলিউশনের থ্রুতে। এই জন্য এদের মাধ্যমেই আপনার লেজিটিমেসি আপনার ধরে রাখতে হবে। তো এটা তো ধরে রাখা হয়েছে, এবং এই যে সংস্কারগুলি সেইভাবেই আইনটা হয়েছে। তো এটাকে আপনাদেরকে রক্ষা কীভাবে করতে হয় এবং কীভাবে এই সংস্কারগুলিকে কাজে লাগাইতে পারে, এর ব্যবস্থা আমরা কেমনে করতে পারি আপনারা বুদ্ধি দেবেন। আর জাতির সাথে এটা ফরিয়াদটা পৌঁছাবেন যে এটা করা জিনিসটাকে কেন তারা নষ্ট করলো। অনেক অনেক ধন্যবাদ আমাকে শোনার জন্য।